আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আওয়ামী লীগ ভারতপন্থী এবং জামায়াত ইসলামী পাকিস্তানপন্থী দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিত্তি তারেক রহমানের তৈরি করে দেন উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দূর থেকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে প্রযুক্তি ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তিনি স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের এই আলোচনার সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭১ সালে কোনপন্থী ছিলেন? প্রকাশ্য ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনারা আঘাত করেছেন। আমরা হলাম বাংলাদেশ পন্থী দল, যে শেখ হাসিনা আওয়ামীকরণ করেছিল, বাদশাহীকরণ করে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তচোষা ফ্যাসিবাদ কায়েম করেছিল। আবার কি আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে কমপক্ষে? ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঈশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচন নিয়ে কমিশন ও সরকারের আন্তরিকতার অভাব নেই, তবে কমিশনের আয়োজন পর্যাপ্ত নয়। সরকারের ভেতরই আরেক ধরনের সরকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন গয়েশ্বর। রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায় ট্রেনিং স্কুল চালু হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আর নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, কারণ সরকারের ভিতরে সরকার আছে। কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অপারেশনের 1 মাস 3 দিন পর সকালে কাফরুলে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি কথা বলেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, দেশে নিজের চিকিৎসা নেয়াকে তাদের আচরণের প্রতিবাদ বলে জানান জামায়াতের আমির। দেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে নেই উল্লেখ করে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে সমাজের বিদ্যমান ঘাটতি পূরণ করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা আছে, সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। রাজনীতি চর্চার নামে মাধ্যমিক স্কুলে ছাত্র দলের কমিটি দেওয়ার মতন সাহস অতীতের শেখ হাসিনা দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামীর বাংলাদেশি স্কুলগুলোতে রাজনৈতিক চর্চার নামে কমিটি দেওয়া হলে বিএনপির মুখোমুখি হবার হুঁশিয়ারি দেন তিনি। ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রচারের মাত্রা বাড়িয়েছে প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। এদিকে প্রচারের শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। রাকিব হাসানের রিপোর্ট।
প্রচারের বাকি আর মাত্র 2 দিন। ছুটির দিনেও হলে হলে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, বিতরণ করছেন ইস্তেহার ও লিফলেট। এত প্রচারের মাঝেও নাটকীয়ভাবে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকার। মধুর ক্যান্টিনে দুপুর 12টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। এদিকে ছাত্র দল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের মনোনীত প্যানেল ডাকসু ফর চেঞ্জের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার। নিয়ম ভঙ্গের ছড়াছড়ি, কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়, কেউ ফেস্টুন টানা সেটা তুলতে পারে না, একদিন সময় লাগে। আবার লাইব্রেরিতে গিয়ে প্রচারণা করে, আবার বুক ফুলিয়ে বলে যে লাইব্রেরিতে প্রচারণা করা নাকি নিয়ম ভঙ্গ না। মহসিন হলে প্রচার চালান ছাত্র দলের ভিপি প্রার্থী। নির্বাচনের আগে ম্যাসিভ আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ তার। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সূর্য সেন হলে প্রচার চালান শিবিরের ভিপি প্রার্থী। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক অভিযোগ দেওয়া হলেও তারা আমলে নেয়নি। আমি সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। শিক্ষার্থীদের দৌড় করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোটকে উদযাপন করার জন্য, সুষ্ঠু করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনারা সেগুলো হাতে নেন, আমরা এতটুকু আহ্বান জানাচ্ছি। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত একটি আপ ও একটি ডাউন ট্রিপ সংযোগ করা হবে রুটগুলোতে। রাকিব হাসান, আর টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। ৮-60 বেঁধে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এই প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। এই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। রাজধানীর কাকরাইলে ফের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফায়ার সার্ভিসকে কল দিলে তারা আসেনি বলে অভিযোগ করেন জাতীয় পার্টির নেতারা। পুলিশ জল কামান ব্যবহার করে পরে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ করেন নেতারা আরও বলেন, শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে এসে গণ অধিকার সহ 20 দলীয় জোট এই হামলা চালায়। সরকার কয়েকটি দলকে প্রশ্রয় দেয়ায় তারাই মূলত বারবার এ ধরনের হামলা চালাতে উৎসাহ পাচ্ছে। এই যে অসভ্যতা, অগ্নিসংযোগ, এটা পৃথিবীর সর্বোচ্চ বর্বরতা। আমরা জানি ইসলাম ধর্মে পানিতে চুবিয়ে এবং আগুন দিয়ে কোনো প্রাণী হত্যাকেও নিষিদ্ধ করেছে। নামাজের ঘর আমার পুরাই দিছে, মুসল্লি থাকা অবস্থায় আমাদের পল্লীবন্ধু প্রকাশনটা পুরাই দিছে। উপরে চেয়ারম্যান কার্যালয় ছিল, আমার দফতর ছিল, অনেক ফাইলপত্র পুরাই দিছে। এটা নিয়ে 4বার হলো ভাই। এটা কেমন দেশ ভাই? রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। মাছ মাংস রয়েছে অস্বস্তি। বাড়তি দরের জন্য বিক্রেতাদের অজুহাতকে অযৌক্তিক বলছে ভোক্তারা। বাজার সহনীয় রাখতে তদারকি বাড়ানো সহ সরকারের কার্যকর উদ্যোগ চায় ভোক্তারা। মাহিনা রাফতের রিপোর্ট।
বাজারে এসে অসন্তোষ বাড়ছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া নিত্যপণ্যের নাগাল পাচ্ছেন না অনেকে। চাল ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্য আছে এই তালিকায়। খোলা আটা বাড়ছে কেজিতে 6 টাকা, প্যাকেটের আটা বাড়ছে কেজিতে 5 টাকা। নানা অজুহাতে ধারাবাহিকভাবে বাড়ছে বিভিন্ন ধরনের সবজির দাম। খুচরা বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। গত সপ্তাহের চেয়ে আজকে 10-15 টাকা, কিছু ভেদে 20 টাকাও বাড়তি রাখছে। শুধু কাঁচা মরিচটার দাম যেটা দেখলাম যে গত সপ্তাহের তুলনায় আজকে একটু কম। মাছে ভাতে বাঙালির পাতে উঠছে না বেশিরভাগ মাছ। গরিবের ইলিশ খ্যাত পাঙাশ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজিতে। বেড়েছে মুরগি ও ডিমের দাম। সব মাছের দাম কিছুটা বেশি, কারণ মাছের তো এটা তো সরবরাহ কম, কারণ এটা কাঁচামাল, এটা যত তার আমদানি থাকবো দাম তার কমবে। কাতলা 320 টাকা, পাঙ্গাস 180 টাকা, গ্যালাস কাপ 280 টাকা, হাফদার 350। গত সপ্তাহে কক 300 টাকা ছিল, ওই সপ্তাহে 300 টাকা আছে। বলের দামটা বাড়ছে, বলে 170 টাকা হয়েছে। বাড়তি দামের কারণে সংকুচিত হচ্ছে বাজারের ব্যাগ। বাড়তি খরচ জোগাতে ঋণের বোঝা চাপছে অনেকের ঘাড়ে। বর্তমানে বাজার পরিস্থিতিটা আগের চেয়ে অনেক বেশি, সব জিনিসের দামপত্র বেশি। কাঁচা সবজি ম্যাক্সিমাম সবজি 80 টাকা থেকে 100 টাকা। আয় ব্যয় এখন বেশি, সব লোন করতে চায়। লোন করতে গিয়ে এগুলো শোধ করবে নাকি আপনার এইসব বাজার করবে? নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা। এদিকে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 70 টাকা এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 3 টাকা কমে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কারণে কমতে শুরু করেছে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বাড়ছে শিশুদের। দিনের দীর্ঘ সময় বিভিন্ন রিলস আর শর্টস দেখে সময় কাটে তাদের। এর ফাঁকেই সামনে চলে আসে নানান অশালীন কন্টেন্টও, জানিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। আর অনলাইন দুনিয়ার অনাকাঙ্ক্ষিত এসব ছবি ভিডিও শিশুদের জন্য ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুদ্দার রিপোর্ট। মুঠোফোন বা ল্যাপটপের পর্দায় চোখের সামনে জ্বলে ওঠে রঙিন দুনিয়ার আলো। গভীর মনোযোগে শিশুদের রঙিন চোখও দেখে তা। দিন দিন বাড়ছে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আসক্তি। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের সাজেস্ট করা রিলস আর শর্টসে বুঁদ হয়ে থাকছে তারা। পড়া শেষ হয়ে গেলে একটু মোবাইল অথবা ল্যাপটপ দেখি, ইউটিউব দেখি অথবা মাঝে মধ্যে গেম খেলি। আমি যখন ঘুমাই আমি একটু লুকিয়ে মানে আমার কোনো লাইভ করি বা আমি কিছু একটা করি, মোবাইলে কার্টুন দেখি বা ইনস্টা, ফেসবুক বা এরকম চালাই। পড়ালেখা করতে ভালো লাগে না, এই জন্য খালি মোবাইল দেখি। দুষ্টামি করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। অ্যালগোরিদমের ফাঁক দিয়ে এসব যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় নানা আপত্তিকর কন্টেন্ট, যা চোখ এড়ায় না শিশুদের। এ নিয়ে অস্বস্তিতে পড়েন অভিভাবকরা। আপত্তিকর অনেক কিছুই চলে আসে, যেটা আসলে বাচ্চাদের চোখে পড়লে ওরা তো বুঝে না, যে পরে আমাদের প্রশ্ন করে আম্মু এটা কি। যেসব নোংরামি করে ক্রিয়েটররা, আগে এদের কঠোর শাস্তি হওয়া দরকার এবং এদের কঠিনভাবে কন্ট্রোল আরোপ করা দরকার এদের উপরে। শহরে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় মুঠোফোনেই বিনোদন খুঁজে বেড়ায় শিশুরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক নানা ভিডিওর বদলে হঠাৎই ভেসে ওঠা আপত্তিকর কন্টেন্ট প্রশ্ন তুলছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ওয়ে হচ্ছে, আপনি যদি কখনো এই ধরনের ইয়াতে ক্লিক করে থাকেন, পরবর্তীতে যখন 2-1 অ্যাড আসবে আপনি কিন্তু ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি বুঝাচ্ছেন যে আমি এটা চাচ্ছি না। ভার্চুয়াল অঙ্গনে সংবেদনশীল কন্টেন্টগুলো শিশুদের মনস্তত্ত্বের পাশাপাশি প্রভাব ফেলছে আচরণেও। অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে উত্তেজনাকর কন্টেন্ট থেকে শুরু করে ভায়োলেন্ট কন্টেন্ট, এগুলো যখন তাদের মধ্যে চলে আসে তখন একটা শিশুর ভেতরে চিন্তা ও আচরণের পরিবর্তন হয়। চিন্তায় সে অনেকখানি আমরা বলবো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, আচরণেও সে অনেকখানি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এবং সেগুলো কিন্তু তার শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং তার যে পড়ালেখা সব কিছুর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার ও শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
নাজমুল হুদা, RTV, ঢাকা। তৃতীয়বারের মতন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.2। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা 2,200 ছাড়িয়েছে। আহত অবস্থায় আছেন অন্তত 3,500 আফগানি। বিভিন্ন দেশের পাশাপাশি এবার বিধ্বস্ত দেশটিতে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আরও জানাচ্ছেন বিনয়ামিন। এক সপ্তাহের মধ্যে পরপর 3টি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। এখনো পর্যন্ত দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত ও গৃহহীন অবস্থায় আরও হাজার হাজার বাসিন্দা। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সীমান্তবর্তী নাঙ্গারহার প্রদেশের শিবা জেলায় এই ভূমিকম্পটির উৎপত্তি। 31 আগস্ট রোববার প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে আঘাত হানা 6 মাত্রার সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় দেশটির লাখ লাখ বাসিন্দা। নিমিষেই ঘরবাড়ি রাস্তাঘাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তারা। ঠিক দুদিনের ব্যবধানে মঙ্গলবার আবারও 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এ দুর্যোগে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি 3,000-এরও বেশি আফগান নাগরিক। এছাড়া 8,000-এরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে বলেও জানায় দেশটি। এদিকে দুর্যোগ কবলিত স্থানগুলোতে খাদ্য, পানি, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এসব এলাকায় শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর তত্ত্বাবধানে এ ত্রাণ পৌঁছে দেয়া হবে। এছাড়া তালেবান সরকারের আহ্বানে দেশটিতে 10 লাখ ইউরো ও 130 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিনয়ামিন, RTV। ভারতে মুম্বাই শহরের বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি পেয়েছে পুলিশ। এরপর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মুম্বাইকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদ মাধ্যম NDTV জানায় আগামীকাল মুম্বাইয়ে গণেশ উৎসব হবে। এর মধ্যেই বোমা হামলার হুমকি এলো। সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ মেসেজে এই হামলার হুমকি পায় পুলিশ। মেসেজে বলা হয় 34টি গাড়িতে মানব বোমা স্থাপন করা আছে, যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বোমা হামলার হুমকির মেসেজটি আসে। মেসেজটি পাঠানো হয় লস্কর-ই-জিহাদি নামের এক অ্যাকাউন্ট থেকে। শ্রীলঙ্কায় একটি পর্যটনবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত 15 জন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 15 জন। বৃহস্পতিবার রাতে দেশটির পাহাড়ি অঞ্চল এল্লায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর। শুরুতে একটি জিপের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নিরাপত্তা বেষ্টনীতে আঘাত হানে। এরপর প্রায় 1000 ফুট গভীর খাদে পড়ে যায় যানটি। বাসটিতে শ্রীলঙ্কার টানগাল পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা ছুটি কাটাতে এল্লায় এসেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধ শেষে তাদের নিরাপত্তা দিতে আগ্রহী কোয়ালিশন অব উইলিং এর 35 নেতা। ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যুদ্ধ শেষে ইউক্রেন নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছে 26 দেশ। এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনী পুনর্গঠনের পাশাপাশি শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেয়া হয় বৈঠকটিতে। 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল থাইল্যান্ড। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার পার্লামেন্ট এমপিদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভুম জাইথাই পার্টির প্রেসিডেন্ট অনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যার 492টি জয়ের জন্য প্রয়োজন ছিল অন্তত 247 এমপির ভোট। ফলাফলে দেখা যায় অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন 311 জন এমপি। গেল সপ্তাহে আদালতের রায়ে পদচ্যুত হন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এর মাধ্যমে 39 বছর বয়সী পেতংতার্নের স্থলাভিষিক্ত হলেন 58 বছর বয়সী এই রাজনৈতিক।
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানির শুল্ক 12.5% কমিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে আরোপিত শুল্ক 15% নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ি, ওষুধ সহ প্রায় সব জাপানি পণ্যে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে রাজি হয় জাপান। ফলে চুক্তি অনুসারে এই শুল্ক রেয়াতের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজায় নরকের দরজা খুলছে এই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি বাহিনী গাজার ঘন বসতিপূর্ণ এলাকার একটি উঁচু টাওয়ার ধ্বংসের পরই এই মন্তব্য করলেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও ফিলিস্তিনের রাজধানী নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে অভিযান আরও তীব্র করা এবং বহুতল ভবন লক্ষ্য করে হামলা চালানোর কথা বলছেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বর্তমানে গাজা শহরের 40% তাদের নিয়ন্ত্রণে। পুরো গাজা দখলে নিতে আবাসিক বাড়ি ও বাস্তুচ্যুত শিবিরগুলোতে আক্রমণ বাড়ানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত 30% শিশু। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজায় প্রতিদিন নিহত হচ্ছে 28 জন শিশু। এই পরিস্থিতিকে অকল্পনীয় বলে বর্ণনা করেছে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ। জানাবো খেলার খবর। এফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের বাছাই পর্বে কাল ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিএ3 স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি লাল সবুজদের। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারে জায়ান আহমেদ, কিউবা, মিচেলরা। ফলে 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। মূলত 11টি গ্রুপের চ্যাম্পিয়ন্সরা যোগ্যতা অর্জন করবে মূল আসরে খেলার। এছাড়া সেরা 4টি রানার্স আপ দলও পাবে সুযোগ। এদিকে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ কাল মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। ম্যাচটিকে সামনে রেখে নেপালে প্রথম দিনের অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। লম্বা জার্নির পর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এদিন পুরো দমে অনুশীলন করেনি লাল সবুজ বাহিনী। কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার ফুটবল গ্রাউন্ডে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করেই নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টা করেছেন জামাল তুপুরা। আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপে কোয়ালিফায়ারে লড়বে বাংলাদেশ। তাই নেপালের সাথে দুই প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন জামাল। এখন আমরা সবাই একসাথে আছি। এই ম্যাচ দুটোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী মাসে আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ আছে, তাই এই দুটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।